आपकी আদালতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি আজকাল বিনামূল্যে জিনিসপত্র বিতরণ করেন। শিবরাজজি, আপনার কথা শুনে মনে হয় যে আপনি একদম বিনামূল্যে জিনিসপত্র, বিনামূল্যে টাকা বিতরণের অভিযান চালাচ্ছেন। আপনি বলছেন যে চাষি বন্ধু, প্রধানমন্ত্রী ৬,০০০ টাকা দিচ্ছেন, আমিও ৬,০০০ টাকা দেব। কোনো মেয়ে গ্রাম থেকে পড়তে যাবে তো তাকে সাইকেল দেব, কেউ টপার হলে তাকে স্কুটি দেব। এতে কি অসুবিধা রয়েছে? দেখুন, আমরা জনগণের জীবন বদলে দেওয়ার অভিযান চালাচ্ছি, আর জনগণের এই চাহিদা পূরণ করা, বিশেষ করে ওই ভাই বোনেরা বা ওই ছেলে মেয়েরা যারা আর্থিক দিক থেকে সম্পন্ন নন, যদি আমি স্কুটি দিই তার জন্য প্রতিযোগিতা করে দিয়েছি। যদি 12th ক্লাসে কোনো ছেলে মেয়ে নিজের স্কুলে সবচেয়ে বেশি পায় নম্বর, তাকে আমি স্কুটি দেব। আর বাচ্চারা ভালো পড়াশোনা করছে যাতে সেই স্কুটিটা পেতে পারে, আমি ঠিক করেছি 75% মার্কস যদি কেউ পায় তাকে মামা ল্যাপটপ দিয়ে দেবে, ল্যাপটপ পড়াশোনার কাজে লাগবে। আমরা ঠিক করেছি যদি কেউ গরিব হন, যার কাছে থাকার নেই, পরিবার বড় হয়ে যাচ্ছে, দাদুর 4 ছেলে 4 বৌমা, তাদের 4 জন করে সন্তান, আর ছোট বাড়িতে থাকার জায়গাই হচ্ছে না, আমরা বলেছি তাদের ফ্রিতে ফ্ল্যাট দেবো যারা গরিব। তো এই পৃথিবীতে জন্ম যখন নিয়েছে সেই অধিকারটুকু তো রয়েছেই যে থাকার জন্য অন্তত একটা নিজের জমি হোক, আমি অন্তত নিজের একটা বাড়ি তো তৈরি করতে পারি। এত লোককে দেওয়ার জন্য কোত্থেকে জমি নিয়ে আসবেন? দেখুন, আমাদের মধ্যপ্রদেশে জমি তো রয়েছেই, নয়তো আমরা কিনে দিয়ে দেবো। দেখুন, এই পৃথিবীর সম্পদের উপরে গরিবের অধিকার রয়েছে। এই বাতাস, এই জল, এই জঙ্গল, এই জমি, এই খনি, গরিবেরও সমান অধিকার রয়েছে এতে, আর সেই জন্য আমি তাদের অধিকারটুকুই দিচ্ছি। এটা সামাজিক ন্যায়। কিন্তু একটা কথা আমি স্পষ্ট করতে চাই, শুধু ভোটের সময় নয়, এই যোজনা আমরা বানিয়েছি, সেটা 2005 থেকে শুরু করেছি আলাদা যোজনা হিসেবে। সাইকেল আমি মেয়েদের এই জন্য দিয়েছি, আগে মেয়েদের দিয়েছি কারণ গ্রামে কংগ্রেসের সময় শিক্ষা ব্যবস্থাই ছিল না, স্কুলই ছিল না, যেগুলো ছিল তা গাছের তলায় ছিল, আর শিক্ষক মানে যিনি পড়াতেন তাকে 500 টাকা মাইনে দেয়া হতো। শ্রীমান দিগ্বিজয় সিং, যিনি মধ্যপ্রদেশ ভাগ করে দিয়েছিলেন, একটা স্কুলে আমি ওই সময় গেছিলাম, মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম গঙ্গা নদীর কোথা থেকে উৎপত্তি, সে বলে বিন্ধ্যাচল থেকে। আমি শিক্ষককে বললাম কি শেখাচ্ছেন? গঙ্গা নদী তো হিমালয় থেকে নেমে এসেছে, আর বাচ্চারা বলছে বিন্ধ্যাচল থেকে। স্যার, 500 টাকাতে বিন্ধ্যাচল থেকেই তো নেমে আসবে। মানে খুবই খারাপ অবস্থা। ওই অবস্থায় আমি যখন মুখ্যমন্ত্রী হই, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল কম ছিল, মেয়েদের অন্য গ্রামে পড়তেই যেতে দিত না বাড়ি থেকে। তো আমি বলি মেয়েরা হেঁটে যাবে না, আমি সাইকেল দেবো, মেয়েরা সাইকেল চেপে যাবে, সেটাই ভালো হবে। আমরা সাইকেল দিই। তারপর ভাগ্নেরা আমার উপর রেগে যায়, বলে মামা ভাগ্নিরা সাইকেলে যাচ্ছে, আমরা হেঁটে যাচ্ছি। তো আমি ভাগ্নেদের সাইকেল দিয়ে দিই, এটাই আমি করি। আর এখন সেটা স্কুটি অবধি পৌঁছে গেছে। কি সমস্যা? কিন্তু এখন তো শুনছি যে দিদি জামাই বাবু রেগে আছেন। কারণ বোনেরা পেয়ে গেছে, ভাগ্নারা পেয়ে গেছে, ভাগ্নিরা পেয়ে গেছে, আর জামাই বাবু লবডঙ্কা। এই 6,000 টাকা যে প্রধানমন্ত্রী দিচ্ছেন, ওনাদেরই দিচ্ছেন। সেই 6,000-এর সঙ্গে আমার দেওয়া 6,000 যোগ করে দিই, মানে মাসে মোটামুটি 1,000 টাকা মধ্যপ্রদেশের প্রত্যেক চাষি পান। আর এটা ওনাদের জীবন বদলে দেওয়ার একটা প্রচেষ্টা। সত্যি বলতে কি, আপনি দেখবেন আমাদের শ্রমিক ভাই রয়েছে, গরিব ভাই বোন, যাদের জন্য আমি একটা যোজনা বানিয়েছি। এটা আমি বানিয়েছি জনগণের সমস্যা কমানোর জন্য। আমি ছোট থেকেই গ্রামে দেখেছি, মেয়ে আর ছেলে দুজনের মধ্যে মানুষ ভেদাভেদ করতেন। ছেলে হলে স্বাগত জানানো হয়, আনন্দ করা হয়, লাড্ডু বিতরণ হয়, অভিনন্দন জানানো হয়। আর যদি মেয়ে হতো তো মায়েরও মন খারাপ হয়ে যেত, যেন মেয়ে হয়নি, বিপর্যয় এসে গেছে, যা তা ব্যাপার। আর তখন আমার মনে খুব কষ্ট হতো, ভাবতাম ভগবান সেদিন কবে আসবে যখন ছেলে আর মেয়ে দুজনকেই সমান চোখে দেখা হবে। আমি গ্রামে সেই বোনের কষ্ট দেখেছি, যখন তার স্বামী একটুতেই ছোট ছোট ব্যাপারেই তাকে বকতো আর অনেকবার তাকে মারতো। আমি সেই মার খাওয়া বোনকে অন্যের বাড়িতে গিয়ে বাঁচাও বলে চিৎকার করতে দেখেছি। তখন মনে কষ্ট হতো যে নারী পুরুষের সমানাধিকার কবে হবে। আর মেয়েদের কষ্ট দেখে আমি বলতে চাইবো, রজতবাবু, আমার মনে চিন্তা ভাবনা আসে, মানে যে মেয়েকে পৃথিবীর আলো উন্নতি দেখা থেকে মানুষ ততদিন আটকাবে যতদিন সে বোঝা মনে হবে। মেয়েদের বরদান করে তুলতে হবে, সেই জন্য আমার মনে হয়। শিবরাজজি, 18 বছর পর আপনার মেয়েদের কথা মাথায় এলো। 18 বছর আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন ভোট আসছে বলে আপনি মেয়েদের অ্যাকাউন্টে 1,000 টাকা করে দেবেন? এই যে যোজনার কথা আমি বলছি,
এই যে যোজনার কথা আমি বলছি সেটা 2006 আমি বানিয়েছি, সেটার উল্লেখ করছি। আমি যখন মুখ্যমন্ত্রী হলাম তো আমি সবার প্রথম যোজনা বানালাম যে মধ্যপ্রদেশের মাটিতে মেয়েদের বোঝা হিসেবে যেন দেখা না হয়, মেয়েদের বরদান করে তুলবো। এখন বরদান কিভাবে হবে? কারণ মধ্যপ্রদেশে সেক্স রেশিও খুব ওলটপালট হয়ে গেছিল। 1000 পুরুষ পিছু 912 নারী জন্মেছিল। আর একবার যখন আমি বললাম মেয়েদের ঘরে আনুন, মেয়ে ছাড়া পৃথিবী চলবে না, তখন এক বুড়ি বলে যে কি বড় কথা বলছো, মেয়েদের ঘরে আনুন, মেয়েদের ঘরে আনুন, মেয়ে এলো, বড় হয়ে গেল, আর বিয়েতে দেনা পাওনার ব্যবস্থাকে তুমি করবে? তখন আমি বুঝলাম শুধু ভাষণ দিয়ে কাজ তো হবে না। আর তখন আমি ঠিক করলাম মেয়ে বোঝা হিসেবে থাকবে না। প্রথম যোজনা আমি বানাই মুখ্যমন্ত্রী কন্যাদান যোজনা, যাতে বলা হয় এবার থেকে গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা আমি করব, সরকার করবে, মা বাবার উপর মেয়ে বোঝা হিসেবে থাকবে না। আর দ্বিতীয় যে যোজনা নিয়ে আমার গর্ব হয়, আমি লাডলি লক্ষ্মী যোজনা বানাই। আমি আমার অফিসারদের ডেকে বলি মধ্যপ্রদেশে মেয়ের জন্ম নিলে সে লাখপতি হবে। তো শুনে ওরা হাসলো, বলে এটা তো ইম্পসিবল স্যার, করা যাবে না। মেয়ের জন্মের সঙ্গে সঙ্গেই তার নামে একটা অঙ্কের টাকা জমা করে দেব, যখন সে 21 বছরের হবে 1 লাখ টাকা পেয়ে যাবে। সেই সময় আমরা ঠিক করি যে মেয়ের জন্মের সঙ্গে সঙ্গে 30,000 টাকা দুটো মেয়ে অবধি মেয়ের বাবা মার অ্যাকাউন্টে জমা করে দেবো। তার সঙ্গে আমি শিক্ষাও জুড়ে দিই। সে পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠতে গেলে 2,000 টাকা, অষ্টম শ্রেণী পাশ করে নবমে গেলে 4,000, 11 ক্লাসে উঠলে 6,000, 12 ক্লাসে উঠলে 6,000, আর কলেজে গেলে 12,500, পাস আউট করলে বেরোলে 12,500। আর এখন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়াও আমি লাডলি লক্ষ্মী মেয়েদের বিনামূল্যে করাবো। আমার এটা কিন্তু বলতে খুব রীতিমতো গর্ব হয় যে মধ্যপ্রদেশ এখন 46 লাখ লাডলি লক্ষ্মী মেয়ে রয়েছে, 46 লাখ লাডলি লক্ষ্মী মেয়ে রয়েছে। আর এই ইম্প্যাক্ট আপনি দেখুন, 912 মেয়ে প্রতি 1000 ছেলে জন্ম নিত, আর এখন 956 মেয়ে প্রতি 1000 ছেলে জন্ম নিচ্ছে। মেয়েরা এখন আর বোঝা নয়, মেয়েরা বরদান হয়ে গেছে। আর এটা আমি 2006 করেছি। বোনেদের দুঃখ কষ্ট দেখে আমি মোটামুটি প্রথম যোজনা তৈরি করেছিলাম, কারণ আমি গ্রামে গিয়ে দেখতে পেতাম শ্রমিক বোনেরা ছেলে মেয়ে জন্ম দেওয়া অবধি পরিশ্রম করতেন। আর কি বলবো, আমার খুব কষ্ট হতো, ব্যথা হতো। আর ছেলে মেয়ে জন্ম দেওয়ার পর এক সপ্তাহ বিশ্রাম নিতেন না। ছেলে মেয়েকে হয় ঘরে রেখে আসতেন বা ক্ষেতের ধারে মানে শুইয়ে রেখে সারাদিন কাজ করতেন। ছেলে মেয়েকে ঠিক করে দুধ খাওয়াতেও পারতেন না। তখন আমি ঠিক করি ছেলে মেয়ে জন্ম দেওয়ার আগের শ্রমিক বোনকে 4,000 টাকা দেবো, যাতে পুষ্টিকর খাবার খেতে পারেন, নিজের স্বাস্থ্য ঠিক থাকে, আর পেটে যে ছেলে মেয়ে বড় হচ্ছে তার স্বাস্থ্য ঠিক থাকে। আর জন্মের পর 12,000 টাকা দেব, যাতে অন্তত পক্ষে 1-2 মাস আরাম করতে পারেন, অন্তত পক্ষে নিজের পরম মমতায় ছেলে মেয়েকে যাতে দুধ খাওয়াতে পারেন, আর বিশ্রাম নেওয়ার সুযোগও যাতে পেয়ে যান। আর আজ আমার এটা বলতে খুব গর্ব হয়, রজতবাবু, মধ্যপ্রদেশে মেয়েরা কিন্তু আর পেটেতে মারা যায় না। আগে মানুষ পেটকেই হত্যাপুরী বানিয়ে দিয়েছিল। যদি জেনে যেত মেয়ে জন্ম হবে তো পেটের মধ্যেই মেরে দিত, পৃথিবীর আলো দেখতে দিত না। এই জন্য মেয়ে কম হয়ে যেত। ভগবান ভেদাভেদ করেন না, মানুষ করেন, মানুষ। আর এই জন্য আমরা এই যোজনা বানাই। লাডলি লক্ষ্মী থেকে শুরু করে লাডলি বেহনা পর্যন্ত আমাদের সফর ওখান থেকে শুরু হয়েছিল। আর শুধু তাই নয়, আমি গর্বের সঙ্গে বলতে চাইবো মধ্যপ্রদেশ এমন প্রথম রাজ্য যারা ঠিক করে স্থানীয় স্তরের নির্বাচনে 50% রিজার্ভেশন, ঠিক আছে, মেয়েদের জন্য থাকবে। কারণ বোনেরা ভোটে লড়েন না। ঘোমটা নামাও, ঘোমটা দাও আর ঘরে থাকো, রুটি বানাও, আর দ্বিতীয় কোনো কাজ নেই। আর মধ্যপ্রদেশ প্রথম রাজ্য ছিল যারা ঠিক করে 30% মেয়েদের নিয়োগও আমরা পুলিশে করাবো। হ্যাঁ, ঠিক করে নিয়েছিলাম। অনেক বিরোধিতা হয়েছিল, পুলিশ অফিসাররা বিরোধিতা করে, বলে এসব কি করে হবে, পুলিশ হয়ে কাজ কি করে করবে। কিন্তু আমার মেয়েদের সামর্থ্যের ওপর ভরসা ছিল। আমার বিশ্বাস ছিল যে মেয়েদের হাতে বন্দুক দিলে সে ডাকাত আর গুন্ডাদের সঠিক জায়গায় পৌঁছে দিয়ে দেখিয়ে দেবে। 30% নিয়োগ আমরা তখন থেকে করি। 50% নিয়োগ আমরা মেয়েদের করছি টিচার্স নিয়োগের মতন পরীক্ষায়। আর আজ আপনি মধ্যপ্রদেশের সর্বত্র দেখবেন যেখানে ছেলেদের সঙ্গে মেয়েরাও এগিয়ে চলেছে। আরও একটা কৌশল আমি বের করেছি। আমার মনে হয়েছে যে নারীদের নামে, দেখুন, নারী পুরুষ দুজনেই সমান হওয়া উচিত, দুজনের ছেলে মেয়ে দুজনেই সমান সমান হওয়া দরকার, দুজনের অধিকার সমান হওয়া উচিত, ছেলে মেয়ের অধিকার সমান হওয়া উচিত। কিন্তু সম্পত্তি যখন কেনা হতো পুরুষদের নামে কেনা হতো, ঠিক আছে তো, বাড়ি দোকান জমি কিনতে গেলে পুরুষদের নামে কেন, আমরা ঠিক করি যে মেয়েদের নামে কিনলে স্ট্যাম্প শুল্ক মাত্র 1% লাগবে, ছেলেদের নামে কিনলে আরো বেশি লাগবে। এই নির্ণয়টা আমরা করলাম। তার ফলাফল রজতবাবু, আমি আপনাকে বলছি, মধ্যপ্রদেশে এখন 45% সম্পত্তি কিন্তু মেয়েদের নামেই কেনা হচ্ছে। স্বামী নিজের স্ত্রীকে বলছেন যে তোমার নামে কিনছি, স্ট্যাম্পের খরচ বেঁচে যাবে, রেজিস্ট্রির টাকা তো বেঁচে যাবে।
এটা নারীর ক্ষমতায়নের অভিযান, বিনামূল্যে বিতরণ নয়। কিন্তু এই যে পরিকল্পনা রয়েছে, এই যে টাকা আপনি দিচ্ছেন, সত্যি কি তাদের কাছে পৌঁছচ্ছে? মনিটরিং কিভাবে হচ্ছে? ডিবিটি সোজা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় একেবারে, মাঝে আর কেউ নেই। তো যখন কংগ্রেসের সময় ছিল, স্বর্গীয় রাজীব বাবু বলতেন যে কি করব, 1000 পাঠাই, 15 পয়সা গিয়ে পৌঁছয়। আমরা এইরকম বাধ্য নই। মোদিজির নেতৃত্বে, ওনার চিন্তাধারায় আমরা কাজ করে চলেছি। 1 টাকা দিলে সেই 1 টাকাই সোজা অ্যাকাউন্টে পৌঁছে যায়, সেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যবহার করেন ওনারা। শিবরাজজি, আপনার সব যে ভাগনারা রয়েছেন তারা বলছে যে মেয়েদের অ্যাকাউন্টে মাসে 1000 টাকা পৌঁছে যায়, আপনি সেটা 3000 করে দেবেন, তাহলে কি ছেলেদের পকেট ফাঁকাই থাকবে? এই 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 1000 টাকা লাডলি বেহনা অ্যাকাউন্টে যাচ্ছে, আর মেয়েদের যে লাডলি লক্ষ্মী যোজনা সেটা কিন্তু আলাদা। তবে ছেলেদের জন্য আমরা ভাবিনি, এমনটা নয়। দেখুন, সাইকেল দেওয়া হচ্ছে, বই দেওয়া হচ্ছে, মেধাবী বিদ্যার্থী যোজনা বানিয়েছি আমরা, মুখ্যমন্ত্রী মেধাবী বিদ্যার্থী যোজনা। আর ওই যোজনাতে স্থির হয়ে আমাদের ছেলে মেয়ে যে কোনো জাতপাত নির্বিশেষে, আমি জাতপাত থেকে বাচ্চাদের উঁচুতে রেখেছি। বাচ্চাদের মধ্যে কিসের ভেদাভেদ? প্রত্যেক বাচ্চাকে, সে যে কোনো জাতিরই হোক, যদি সে মেধাবী হয় আর 12 ক্লাসে সে 75% নম্বর তুলতে পারে, তার মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনার খরচ, তাদের পারিবারিক আয় বছরে 8 লাখ অবধি হয়, মামা দায়িত্ব নেবে। এমনকি প্রাইভেট মেডিকেল কলেজেও, জানেন তো, প্রাইভেট মেডিকেল কলেজে বছরে 8 থেকে 10 লাখ টাকা ফিস দিতে হয়। গরিবের ছেলে মেয়েদের পক্ষে তা সম্ভব নয়, চাষিরাও মেটাতে পারবে না। আমি বলে দিয়েছি, চিন্তা করো না, আমার ভাগ্নে ভাগ্নিরা, তোমাদের ফিস তোমাদের বাবা মা নয়, তোমাদের মামা মেটাবে, ভারতীয় জনতা পার্টির সরকার মেটাবে। ছেলেরাও এগিয়ে চলেছে। আর এই ছেলেদের আরো এগিয়ে দেওয়ার জন্য আমরা আরো একটা যোজনা নিয়ে এসেছি, শেখো আর আর কামাও যোজনা। কিছু রাজনৈতিক দল সস্তার স্লোগান বের করে যে বেকার ভাতা দেব, আমরা বেকার ভাতা দেব। আরে পাখি তার বাচ্চাদের বাসা বানিয়ে দেয় না, তাকে উঠতে শেখায় যাতে সে দীর্ঘ পথ উঠতে পারে, ঠিক আছে? এই বেকার ভাতা হলো বাসার মতো। আর বেইমানি করাও, ঘোষণা করার পর এমন সব শর্ত বেঁধে দেবে যে বাচ্চারা তা পাবে না, খুব কম সংখ্যায় পায়। আর বাচ্চারা বেকার ভাতা চায় না, কখনোই নয়। ঠিক করেছি যে আমরা মধ্যপ্রদেশের বাচ্চাদের কাজ শেখাবো, তাদের স্কিল্ড করে তুলবো। তারা আলাদা আলাদা কোম্পানিতে, সংস্থাতে কাজ শিখবে, আর কাজ শেখার বদলে তারা 8,000 থেকে 10,000 টাকা মাসে পাবে। আর কাজ শেখার পর তারা পার্মানেন্ট জবও পেয়ে যাবে। 1 লাখ সরকারি নিয়োগ করার জন্য আমাদের অভিযান চলছে, আর সেটা এই বছর সম্পূর্ণ করে দেবো। আর প্রতি মাসে 3 লাখ সেলফ এমপ্লয়মেন্টের লোন যাতে আমরা সাবসিডি দিই, তার কিন্তু গ্যারেন্টিও এই মামা নিচ্ছে। সেটাও আমরা বাচ্চাদের পাইয়ে দিচ্ছি। তো ছেলেদের সঙ্গে অন্যায় কিছু হচ্ছে না, তারাও তো আমাদের প্রাণ। আরে বাবা, তাদেরও তো সঙ্গে নিয়েই চলবো। কিন্তু কংগ্রেসের সঙ্গে আপনি কিন্তু অন্যায় করছেন। কংগ্রেসের লোক বলছে যে আমরা গ্যারেন্টি দিয়েছিলাম আর আমাদের আইডিয়াটা চুরি করে নিল। ওরা বলছে আমরা মহিলাদের মাসে 1500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, শিবরাজজি প্রথমে 1000 দিয়ে দিলেন। ওরা গ্যাসের সিলিন্ডার 500 টাকায় দেবে বলেছিল, আপনি 450 দিয়ে দিলেন। আপনি দেখুন, 2017-তে 1000 টাকা, আমি এই স্কিম কবে শুরু হয়েছিল সেটা আমি বলতে চাই। 2017-তে মধ্যপ্রদেশে 3টে অত্যন্ত পিছিয়ে পড়া জনজাতি ছিল, বগ্গা, ভারিয়া আর সাহেরিয়া, যেখানে বাচ্চারাও পুষ্টিকর খাবার পেত না। আমার মনে হলো যদি এই পরিবারগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাদের পরিবারের যে প্রধান যে বোন রয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা দিয়ে দিই। কারণ বোন বা মহিলা টাকার অপব্যয় করেন না, টাকা যদি তাদের হাতে আসে সেটা বাচ্চাদের পেছনেই খরচ করবেন। তো আমি 1000 টাকা দেওয়া শুরু করি। আর পরে যখন আমি ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করালাম, শুনে আশ্চর্য হবেন, বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে গেছে। মা যখনই 1000 টাকা পেল, তিনি দুধ কিনলেন, তিনি ফল কিনলেন, ডাল কিনলেন, আর ভালো জিনিস কিনলেন, বাচ্চাদের জামা কাপড় কিনলেন, বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয়ে গেল। সেখান থেকে আমার মনের জোর বাড়ে, আর মনে হলো প্রত্যেক গরিব বোনের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া উচিত। তা এটা কিন্তু ভোটের কারণে নয়। আমরা যে 1000 টাকা প্রথমে দিচ্ছিলাম সেটাও কয়েক লাখ মহিলা ছিল, সেই বোনেদের সংখ্যাটা আরো বাড়িয়ে সেটাকে প্রত্যেক গরিব, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের যে বোনেরা রয়েছেন তাদের কাছে পৌঁছলাম। আর আমার খুব ভালো লাগে, কখনো আমি আবেগপ্রবণ হয়ে যাই, রীতিমতো শিহরণ লাগে। এই তো আমি 3 দিন আগেই ঝাবুয়া গেছিলাম, সেই ছবি আপনি দেখবেন যে জায়গায় জায়গায় বোনেরা জড়ো হন, আমায় দাঁড় করায়। সেই বোনও চিৎকার করেছিল, আমি বলি দাঁড়াও, বোন আমায় ডাকছে। এসে আমার গলা জড়িয়ে নেন, মাথায় হাত রাখেন, আমায় প্রণাম করেন, কপালে চুমু খান,
আর তারপর তিনি বলেন আপনি যে টাকা দিয়েছিলেন তাতে আমি সবজির ঠেলা কিনেছি, সবজি কিনেছি, এই হাতে ঠেলা কিনেছি, এতে সবজি বিক্রি করছি, আর প্রতিদিন 200-250 টাকা আমি রোজগার করছি। কেউ কেউ পুরনো সেলাই মেশিন কিনেছে আর সেলাইয়ের কাজ শুরু করেছেন। তো এনারা সেই মহিলা যারা ওই টাকার সদ্ব্যবহার করা শুরু করে দিয়েছেন, তাদের জীবন বদলে যাচ্ছে। আর এটা কিন্তু কোনোভাবেই ফ্রিতে বিতরণ মোটেই নয়, আমার বোনেদের জীবন বদলে দেওয়ার অভিযান এটা। আর এটাই আমার সংকল্প, বোনেদের চোখের জল ফেলতে দেব না আমি, তাদের মুখে হাসি ফিরিয়ে আনবই। নারীর ক্ষমতায়ন আমাদের জীবনের একটা মিশন। জুলাই 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, আজকাল আমাদের দেশে ফ্রিতে দান খয়রাতি বিতরণ করে ভোট পাওয়ার একটা ফালতু চেষ্টা করা হচ্ছে। উনি বলেছিলেন এই দান খয়রাতি বাবুরা কখনো এক্সপ্রেসওয়ে বানাতে পারবে না, নতুন এয়ারপোর্ট বানাতে পারবে না, হাসপাতাল বানাতে পারবে না, এরা শুধু ভোট চাইতে পারবে। উনি একেবারে ঠিক কথাই বলেছেন। আপনিও সেটা করছেন। ওরা শুধু দান খয়রাত করে, তাদের উদ্দেশ্যই বলছে। আপনি দেখুন রজতবাবু, মধ্যপ্রদেশে গিয়ে দেখতে পাবেন হাইওয়ে তৈরি হচ্ছে, এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে। এই মধ্যপ্রদেশ কি ছিল? 2003-এ মধ্যপ্রদেশে ভাঙাচোরা 60,000 কিলোমিটার রাস্তা ছিল। আচ্ছা, গর্তের মধ্যে রাস্তা নাকি রাস্তার মধ্যে গর্ত, সেটাই বোঝা যেত না কোনোভাবে। কেউ মধ্যপ্রদেশে এলে গাড়ি এইরকম লাফাতো, তো সে তখন বুঝে যেত মধ্যপ্রদেশে এসে গেছি। মধ্যপ্রদেশের খারাপ অবস্থা করে দিয়েছিলেন দিগ্বিজয় সিংজি, ঠিক আছে? তো আজ মধ্যপ্রদেশে 5 লাখ দারুণ সুন্দর রাস্তা নেটওয়ার্ক বিছিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা বানিয়েছি। অটল এক্সপ্রেসওয়ে, নর্মদা এক্সপ্রেসওয়ে, বিন্ধ্যা এক্সপ্রেসওয়ে, বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে, আমরা গোটা মধ্যপ্রদেশকে বদলে দিয়েছি। আর শুধু রাস্তাই নয়, মধ্যপ্রদেশে ইলেকট্রিসিটি থাকতো কম আর চলে যেত বেশি। যখন ওদের শাসন ছিল কংগ্রেসের, তখন 2 ঘন্টা 3 ঘন্টা অব্দি বিদ্যুৎ থাকতো। শুধু বিদ্যুতের উৎপাদন ক্ষমতা 5,000 মেগাওয়াটেরও কম ছিল। সোজা হিসেব, আজ 29,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় মধ্যপ্রদেশের জনগণকে আমরা 24 ঘন্টা বিদ্যুৎ দিই, যাতে তারা বাড়ি আলোকিত করতে পারেন। আমরা নতুন পাওয়ার প্লান্ট করেছি। শিবরাজজি, আপনি অবশ্যই বিদ্যুৎ দিচ্ছেন, কিন্তু আপনি বলেন না যে 100 ইউনিট বিদ্যুৎ ফ্রি, 200 ইউনিট অব্দি অর্ধেক বিল। তো এটা কি বিনামূল্যে হচ্ছে না? এটা আমরা বলছি না, কংগ্রেস বলে আমরা তো টাকা নিচ্ছি কিন্তু গরিবের থেকে কম নিচ্ছি, এতে সমস্যা কি আছে? মধ্যপ্রদেশে ক্যাপিটাল এক্সপেন্ডিচার কখনো কম করিনি, একেবারেই না। আমাদের রেভিনিউ বাজেটের থেকেও সারপ্লাস থাকে। রাস্তা হয়েছে, বিদ্যুৎ হয়েছে, জল এসেছে, 5টা মেডিকেল কলেজ ছিল আমাদের, এখন 30টা মেডিকেল কলেজ হয়ে গেছে। সিএম রাইজের মতো স্কুল তৈরি হচ্ছে, যার মধ্যে এক একটা স্কুল বিল্ডিং 38-40 কোটির, যেখানে গরিবের সন্তানেরাও প্রাইভেট স্কুলে ভালো সুবিধা পাবে। গ্লোবাল স্কিল পার্কের মতো আমাদের এখানে স্কিল্ড মেন পাওয়ার তৈরির জন্য সিঙ্গাপুরের সহযোগিতায় আমাদের এখানে ইনস্টিটিউশন তৈরি হচ্ছে। আলাদা আলাদা কলেজ রয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ সহ শিল্প পরিকাঠামোর নেটওয়ার্ক বানিয়ে দিয়েছি। আর মধ্যপ্রদেশের আর্থিক ব্যবস্থাকে আপনি দেখুন, কংগ্রেস সময় ছিল 2003 সাল অব্দি, তখন মধ্যপ্রদেশের পার ক্যাপিটাল ইনকাম ছিল 11,000, আজ সেটা হয়ে গেছে 1,40,000 টাকা। মধ্যপ্রদেশ সব মিলিয়ে মধ্যপ্রদেশে মানে যে অর্থ ব্যবস্থা ছিল তা হচ্ছে 71,000 কোটির, আর সেটাই আমরা বাড়িয়ে করে দিয়েছি মোটামুটি 15 লক্ষ কোটি। মোটামুটি মধ্যপ্রদেশে ফসল আনাজের উৎপাদন শুধুমাত্র 100 কোটির আশেপাশে ছিল, আর আজ সেটা বেড়ে হয়ে গেছে প্রায় 650 কোটি, ঠিক আছে? মধ্যপ্রদেশ গম এক্সপোর্ট করা সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি গম এক্সপোর্ট করা রাজ্য। আপনি এগ্রিকালচার গ্রোথ রেট যদি দেখেন, কংগ্রেস আমলে মাইনাসে থাকতো একটানা 1.5 দশক। মধ্যপ্রদেশ মানে 18% এগ্রিকালচার গ্রোথ রেট রেখে শুধু ভারতবর্ষে নয় সারা বিশ্বে রেকর্ড তৈরি করেছে। রেকর্ড, এক টানা এইরকম বৃদ্ধি কখনো হয়নি। সেচ ব্যবস্থা কংগ্রেস মেওয়ারের রাজা ইংরেজ স্বাধীনতার আগেও 7.5 হেক্টর ছিল, আমরা সেটা বাড়িয়ে 47 লক্ষ হেক্টর করেছি, আর 65 লক্ষ হেক্টর অব্দি আমরা পৌঁছে দেব। আর সেচ ব্যবস্থার উন্নতির জন্য আমাদের ফসল দ্রুত বৃদ্ধি পেয়েছে, আর দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য অর্থ ব্যবস্থা ভাইব্রেন্ট হয়ে গেছে। দেশের জিএসডিপিতে মধ্যপ্রদেশের অবদান কত না, শুধু 3.6% ছিল, আচ্ছা, এটা আজ সেটা 4.8% হয়ে গেছে। হ্যাঁ সত্যি, ভেবে দেখুন কত দ্রুত বেড়েছে। বাজেট আগে 21,000 কোটি টাকার হতো, আর আজ 3,14,000 কোটির বাজেট আমরা করেছি। শিবরাজজি, পুরো ইলেকশন ক্যাম্পেইন এখানেই করবেন নাকি? আমি শুধু এই জন্যই বললাম যে কোনো কিছুই দান খয়রাতি না, সব ক্যাপিটাল। আমায় বলুন, আমি আপনাকে ফিগার বলছি। দেখুন, আপনি মেয়েদের মাসে 1,000 করে দেবেন, তার খরচ হবে 18,000 কোটি। 3,000 টাকা যখন তাদের অ্যাকাউন্টে পৌঁছবে, 54,000 কোটি টাকা। কোথা থেকে আসবে এত টাকা? দেখুন, আমাদের এখনকার বাজেট 3,14,000 কোটি।
এরপর আমি রিভাইজ করি আর সেটা ঠিক করে আরো 5,000 কোটি যদি বাড়াই, সেই 5,000 কোটি টাকা উঠে আসছে। আগামী বছর আমাদের বাজেটে থেকে অন্তত 25% বেশি হবে। ঠিক আছে, প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র মোদীজি বলেছেন $5 ট্রিলিয়ন ইকোনমি দেশে করতে হবে। আমরা ঠিক করলাম $550 বিলিয়ন ইকোনমি আমরা মধ্যপ্রদেশই বানাবো, আর আমাদের অর্থ ব্যবস্থা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, খুব দ্রুত হারে। তো আমরা বাজেটের পরিমাণ দ্রুত বাড়িয়ে চলেছি, টাকা বেশি আসবে, অর্থ ব্যবস্থা দ্রুত বেড়ে চলবে, বিনিয়োগ আসছে। এই তো আমরা গ্লোবাল ইনভেস্টর সামিট করেছিলাম, তো গ্লোবাল ইনভেস্টর সামিটে 15,42,550 কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে, যেটা খুব দ্রুত আমরা বাস্তবায়িত করতে চলেছি। এখানে আইটি কোম্পানি আসছে, এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আসছে, এখানে অটোমোবাইল ইন্ডাস্ট্রি আসছে। আচ্ছা, এমএসএমই দ্রুত হারে বাড়ছে, তো আমরা এমনি এমনি গরিব হয়ে থাকবো নাকি? সেই সময় চলে গেছে যখন আমাদের রুগ্ন রাজ্য বলা হতো, কংগ্রেসের আমল ছিল। এখন রুগ্ন নয়, আমরা উন্নতশীল রাজ্য, খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছি, এইভাবে টাকার ব্যবস্থাও হয়ে যাচ্ছে। তার মানে মধ্যপ্রদেশে যখন বাচ্চা জন্ম নিচ্ছে সেই সময় থেকে, মানে জন্ম থেকে মৃত্যু অবধি, তার সমস্ত খরচা সরকার দেবে, পড়াশোনা সরকার করাবে, চিকিৎসা সরকার করাবে, খাবারও সরকার যে দেবে। বাচ্চারা গরিব আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তারা দেখুন, এটা সরকারের ডিউটি, এডুকেশন, শিক্ষা দেওয়া। যদি কারো কাছে টাকা না থাকে তাহলে সে কি শিক্ষা অর্জন করার অধিকারী হবে না? প্রাচীনকালেও ভারতে ফ্রি এডুকেশন ছিল। ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামা সন্দীপনী মুনির আশ্রমে গেছিলেন, তো সন্দীপনী মুনি কোনো বেতন নিতেন না, সমাজ শিক্ষার ব্যয় ভার বহন করত। ঠিক আছে, তো যারা গরিব, আমি 8 লাখ টাকা সীমা বলেছিলাম, যার 8 লাখ টাকার কম হয় তাকে সাহায্য করা আমাদের ধর্ম। আমাদের বাচ্চাদের কাছে যদি টাকা না থাকে, সে বাধ্য হয়ে ছেড়ে দেয়, আর সে এটাই ভাবতে থাকবে ট্যালেন্ট তো আছে, যদি আমার কাছেও টাকা থাকতো, আমার বাবা মার কাছে টাকা থাকতো, তাহলে আমি অনেক এগিয়ে যেতাম। আমি বাচ্চাদের চোখের স্বপ্ন শেষ হয়ে যেতে দেব না। দেখুন, এই জন্যে কমলনাথজি আজকাল বলেন যে শিবরাজ সিং চৌহান পকেটে নারকেল নিয়ে ঘোরেন, যেখানেই যান যোজনার শিলান্যাস করে আসেন। দেখুন, যার ক্ষমতা থাকে সেই তো করে দেখায়। আমরা শুধু শিলান্যাস করি নাকি, আমরা ভবন তৈরি করেও দেখাই। উনি বলেন আমি নাকি ঘোষণাবীর, আরে বীরেরাই তো ঘোষণা করে। হ্যাঁ, ভীতুরা কখনো ঘোষণা করে? আমরা ঘোষণা করি, পূরণও করি। কমলনাথ বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সারা সময় শুধু কাঁদতেই থাকতেন, আমি কি করব, আমার কাছে টাকাই নেই, আমি কি করব, আমার কাছে টাকাই নেই, মামা সব সম্পদ খালি করে গেছে। আমি বলি মামা তো অরঙ্গজেব হয়ে গেছে। আমি কখনো বলি না আমার কাছে টাকা নেই, আমার কাছে অনেক টাকা আছে। উন্নতির কাজেও কম পড়ে না, আর জনকল্যাণের কাজেও কম পড়ে না।